ঘরের ভিতর পা দিতেই আরবানের হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থমকে গেল। সামনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে আয়াত। আরবানের দৃষ্টি পড়ল বিছানার একপাশে পড়ে থাকা সেই সাদামাটা খাটটার দিকে, যেটি দাদাজান তাকে প্রথম দিন দিয়েছিলেন। মুহূর্তেই আরবানের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। শিট! ওটা ওখানেই রয়ে গেছে, সরানো হয়নি। আয়াতের চোখের দৃষ্টির গভীরতা দেখে আরভানের মনে শত ভয়ের আনাগোনা শুরু হলো। আয়াত কি তবে খামটা খুলে সবটা পড়ে ফেলেছে? কি জেনে গেছে সেই ধামাচাপা দেওয়া সত্যগুলো? আরভান নিজেকে কিছুটা সংযত করে আয়াতের কাছে গিয়ে দাঁড়ালো। ধীর স্বরে ডাকলো, আয়াত, আসলে। আয়াত তপ্ত দৃষ্টিতে আরভানের দিকে তাকিয়ে শান্ত অথচ গম্ভীর গলায় বলল, আপনি আমার সাথে লুকোচুরি খেলেছেন কেন আরভান? আমার সাথে খেলুন, তাতে দুঃখ নেই। কিন্তু অন্তত নিজের অনাগত সন্তানের সাথে এই নিষ্ঠুর খেলাটা বন্ধ করুন। আরবান খানিকটা অবাক হলো। তার কপালে চিন্তার ভাঁজ। আমি কখন লুকোচুরি খেললাম? আয়াত এবার নিজের মুঠোয় রাখা আরবানের ফোনটা সামনে তুলে ধরল। স্ক্রিনে জ্বলজ্বল করছে হাসপাতালের সেই মেসেজ। অপারেশনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আরবান এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। যাক, তার মানে আয়াত ওই খামটা পড়েনি। সে শুধু অপারেশনের খবরটা জেনেছে। আরবান কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করেই বলল, ওটা আমি এখনো দেখিনি আয়াত। হ্যাঁ, সেটা তো দেখবেনই না। কারণ আপনি আমাকে আর এই সন্তানকে একা ফেলে চলে যেতে চান না, তাই না? আর মাত্র 5 দিন বাকি আরভান। আপনি সত্যি করে বলুন তো, আপনি ঠিক কি চান? আয়াতের কণ্ঠে অভিমান ঝরে পড়ল। আরভান আয়াতের চোখের দিকে তাকিয়ে স্নিগ্ধ হাসল। ওর দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে নরম স্বরে বলল, অবশ্যই আপনি যা চান, আমিও সেটাই চাই মিসেস। আপনার সুখের চেয়ে বড় কোনো চাওয়া আমার নেই। মিথ্যা নয়, আপনার চোখ মুখে আমি ভয় দেখতে পাচ্ছি আরভান। আপনি অপারেশন নিয়ে লুকোচুরি করছেন। আয়াত মুখ ফিরিয়ে নিতে চাইল। আরভান কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে আয়াতের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর আলতো করে কান পাতল আয়াতের পেটের উপর। পরম মমতায় ফিসফিস করে বলল, বেবি শুনছেন? আপনার মাম্মা আমার ওপর খুব রাগ করেছে। ওনাকে বলুন রাগ ঝেড়ে ফেলতে। আমি ফারহানকে বলে দিয়েছি টিকিট কাটতে। 3 দিন পর আমরা ফিরে যাব আমাদের ঠিকানায়। সেখানে গিয়েই সব ঠিক হবে। আয়াতের চোখ মুখ মুহূর্তেই যেন উজ্জ্বল হয়ে উঠলেও আরবানের এই পাগলামি দেখে একরাশ লজ্জা আর বিরক্তির দানা বাঁধল। সে আরভানের মাথার চুলে হাত দিয়ে কিছুটা সরিয়ে দিয়ে ভ্রু কুঁচকে বলল, ও এখন শুনতে পায় না আরভান। এখনো তো ওর শরীরের গঠনই ঠিকমতো শুরু হয়নি। আর আপনি ওর সাথে গল্প জুড়ে দিয়েছেন। আয়াতের বিরক্তিটুকু সে বেশ বুঝতেই পারছে। কিন্তু এই লোকের পাগলামি যেন দিন দিন বাড়ছে। যেদিন থেকে শুনেছে আয়াত মা হতে চলেছে, সেদিন থেকে আরভান এক অন্য মানুষ। নিজের হাতে খাবার খাইয়ে দেওয়া, হাত ধরে এমনভাবে হাঁটা যেন আয়াত 8 মাসের অন্তঃসত্ত্বা নারী। তার উপর মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙলে দেখা যায় আরবান ওর পেটের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথা বলছে। আরবান উঠে দাঁড়িয়ে জেদি গলায় বলল, আমি জানি ও এখন কেবল একটা প্রাণের স্পন্দন, কিন্তু ও তো আছে। অস্তিত্ব তো মিথ্যে নয়, তাই না? তাহলে ওর সাথে কথা বলায় দোষ কোথায়? বলেই সে পেটের ওপর গভীর এক চুমু দিয়ে সোজা গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। আয়াত নিজের পেটে হাত দিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আরবানের এই অকল্পক্ষ ভালোবাসা আর অপারেশনের ঝুঁকি ওকে কুরে কুরে খাচ্ছে। এই লোকটার যদি সত্যিই কিছু হয়ে যায়, তবে ওর আর এই অনাগত সন্তানের কি হবে? আয়াত তো শুধু একটা সুন্দর সুখের সংসার চেয়েছিল। ভালোবাসার সংসার। সব পেয়েও যদি সব হারিয়ে যায়। মনের মধ্যে শত ভয় আর অনিশ্চয়তা নিয়ে আয়াত একটা দীর্ঘশ্বাস ফেলল। জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে সে প্রার্থনা করল, রাত আর দিনের হিসেব মিলিয়ে সময় তার আপন গতিতে বয়ে চলে। গোধূলির রাঙা আলো মুছে গিয়ে আঁধার নামে। আবার ভোরের স্নিগ্ধতায় প্রকৃতি জেগে ওঠে। প্রকৃতির এই চিরন্তন নিয়মে দেখতে দেখতে 2টো দিন কেটে গেল। বাংলাদেশের মাটির মায়া কাটিয়ে এবার ফেরার লগ্ন উপস্থিত। নিজের ছায়া কিংবা কায়া কোনো কিছুর প্রতি আরভানের তেমন মোহ নেই। কিন্তু আয়াতের মনটা বড্ড ভারী হয়ে আসছে।
একদিন পরেই তারা পাড়ি জমাবে সুদূর প্রবাসে। সব যখন গোছগাছ করে ঠিকঠাক চলছিল ঠিক তখনই রাতের নিস্তব্ধতা চিরে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মাঝরাতে নাজমা বেগমের আকাশভরা চিৎকারে চৌধুরী বাড়ির সকলের ঘুম ভেঙে গেল। আতঙ্কিত হয়ে সবাই ছুটে গেল শাহজাদীর ঘরের সামনে। সেখানে গিয়ে দেখা গেল এক বীভৎস দৃশ্য। নাজমা বেগম নিজের মেয়ে শাহজাদীকে জড়িয়ে ধরে বুক চাপড়ে আহাজারি করছেন। আর তার থেকে কিছুটা দূরে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে ফারহান। ভয়ে আর লজ্জায় তার চেহারা যেন রক্তশূন্য হয়ে ফ্যাকাশে হয়ে গেছে। আরমান ধীর পায়ে এগিয়ে এসে ফারহানকে ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? ফারহান শুধু অসহায়ভাবে মাথা নাড়ল। কি হচ্ছে সে নিজেও বুঝে উঠতে পারছে না। শাহজাদীর চোখের কোণেও বিস্ময় আর আতঙ্ক। সে নিজের মায়ের এমন রুদ্র মূর্তি দেখে পাথরের মতো জমে গেছে। বাড়ির পুরুষেরা ছুটে এসে যখন কারণ জানতে চাইলেন, তখন নাজমা বেগম হেঁচকি তুলতে তুলতে ফারহানের দিকে তর্জনী তুলে ধরলেন। এই অসভ্য ছেলে আমার মাইয়ার সর্বনাশ করছে গো। আমার ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়েছে। নাজমা বেগমের চিৎকারে বাড়ির ছাদ যেন ভেঙে পড়বে। এই পোলাই মনে হয় করেছে এটা অস্ট্রেলিয়া। ও আমার মাইয়ার সব শেষ কইরা দিছে। ফারহানের চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। শাহজাদী ছিটকে সরে এসে বলল, আম্মা, কি বলছো এসব তুমি? এই চুপ কর ছ্যামরি। তোর লজ্জা শরম নেই? একটা পরপুরুষ তোর ঘরে ঢুইকা। ছি ছি, এমন মাইয়া আমি জন্মে দেখিনি। এইসব জানলে সমাজে মুখ দেখাবো কিভাবে? আব্বা, এই কোন মেহমান আপনি বাড়িতে ঢুকাইলেন যে আমার মাইয়ার সর্বনাশ কইরা ছাড়লো? নাজমা বেগম বিলাপ করতে করতে মেঝেতে বসে পড়লেন। শাহজাদী অবিশ্বাসের দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রইল। এই কদিনে ফারহানের সাথে তার কয়েকবার দেখা হলেও বিশেষ কোনো কথা হয়নি। শাহজাদী সবসময় চোখ গরম করে চলে যেত, আর ফারহান মুখ বেঁকিয়ে পাশ কাটাতো। কিন্তু আজ রাতে যা ঘটল তা অদ্ভুত। ফারহান আসলে তেষ্টায় ছটফট করছিল। রান্নাঘরে পানি নিতে গিয়ে সে নাজমা বেগমের মুখোমুখি হয়। অত্যন্ত দয়ালু সেজে তিনি বললেন, বাবা, ভেতরে পানি নেই। সামনের কলটা নষ্ট। কাল সকালে সরানো হবে। এই বাড়িতে আর যেখানে পানি আছে সেখান থেকে একটু কষ্ট করে নিয়ে নাও। ফারহান রাজি হলে নাজমা হাতের ইশারায় দোতলার একটি কক্ষ দেখিয়ে বলেছিলেন, ওই ঘরে গিয়ে তোমার বোতল ভরে নাও, আমিই দিতাম। কিন্তু রাত বাড়লে আমার কোমরের ব্যথাটা বেড়ে যায়। সিঁড়ি বাইতে পারি না। ওই যে দুঘর পরেই যে ঘরটা দেখছো, ওইখানে জগ ভরা পানি পাবা। মহিলার শারীরিক কষ্ট দেখে ফারহানের দয়া হয়েছিল। ফারহান সরল মনে সেই ঘরটিতে প্রবেশ করল। ঘরের দরজা আগে থেকেই কিছুটা খোলা ছিল। টেবিলের ওপর রাখা জগ থেকে নিজের বোতলের পানিটা ভরে মাত্র এক চুমুক দিতেই ওপাশ থেকে নাজমা বেগম চিৎকার করতে করতে ঘরে ঢুকলেন। বিছানায় ঘুমন্ত শাহজাদী ধড়ফড় করে উঠে বসল। ফারহান কিছু বুঝে ওঠার আগেই নাজমা বেগম প্রচার শুরু করলেন যে ফারহান নাকি শাহজাদীর শ্লীলতাহানি করতে এসেছে। ফারহান এখন বুঝতে পারছে সে কোনো বড় ফাঁদে পড়েছে। যে ঘরটা তাকে পানির ঘর হিসেবে দেখানো হয়েছিল সেটাই আসলে শাহজাদীর শোবার ঘর। সে আরবানের কাছে গিয়ে ফিসফিস করে সব ঘটনা খুলে বলল। কিন্তু আরবান কোনো বিচলিত ভাব দেখালো না। তার শান্ত শীতল চোখ দুটো শুধু নাজমা বেগমের সুনিপুণ নাটকের প্রতিটি দৃশ্য খুঁটিয়ে দেখছে। ওদিকে নাজমার স্বামী আনোয়ার চৌধুরীও লঙ্কা কাণ্ড শুরু করে দিয়েছেন। তিনি ফারহানকে মারার জন্য তেড়ে আসছিলেন। কিন্তু আমজাদ চৌধুরী কোনোভাবে বড় ভাইকে জাপটে ধরে রেখেছেন। চৌধুরী বাড়ির শান্ত পরিবেশটা মুহূর্তেই এক নোংরা ষড়যন্ত্রের বিষাক্ত বাতাসে ভারী হয়ে উঠল। আরভান জানে এই নাটকের পরিচালক কে, কিন্তু সে এখন শুধু অপেক্ষা করছে এই বিষের শেষটুকু কোথায় গিয়ে থামে তা দেখার জন্য। এর মাঝে শাহজাদী রাগে ফেটে পড়ে চিৎকার করে বলল, আম্মা, আপনার এই নোংরা নাটক এবার বন্ধ করেন। নিজের মেয়ের মুখে এমন ঔদ্ধত্যপূর্ণ বাক্য শুনে আনোয়ার চৌধুরী হিতাহিত জ্ঞান হারিয়ে শাহজাদীর গালে সজোরে এক চড় বসিয়ে দিলেন। দাঁতে দাঁত চেপে গর্জে উঠলেন, নির্লজ্জ মেয়ে, রাতের বেলায় পরপুরুষকে ঘরে ঢুকিয়ে এখন আবার মুখে মুখে তর্ক করছিস? কি আমার বংশের শিক্ষা দীক্ষা সব তুই ধুলোয় মিশিয়ে দিলি। সমাজে আমার মুখে চুনকালি দিয়েছিস।
তোর মতো কলঙ্কিত মেয়েকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া উচিত। লোক জানাজানি হলে সম্মান কোথায় থাকবে? দরজা কেন খোলা রেখেছিলিস শুনি? শাহজাদি গালে হাত দিয়ে অঝরে কাঁদতে কাঁদতে বলল, আমি কিচ্ছু করিনি আব্বাজান। ওই লোক কখন আমার ঘরে ঢুকেছে আমি জানি না। আম্মাই তো বলল রাতে সে আমার কাছে ঘুমাবে, তাই দরজা যেন না দিই। আমি তো আম্মার কথা শুনেই দরজা খোলা রেখেছিলাম। নাজমা বেগম ওপাশে বসে একের পর এক বিলাপ করেই যাচ্ছেন। এই সকল নাটকের মহড়া আরবান বেশ বুঝতে পারছে। এর আড়ালে কি ফন্দিআটা হয়েছে। তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। এই দুনিয়ায় বোধহয় অধিকাংশ বাবা-মা তাদের সন্তানদের শেষ আশ্রয় হতে পারে না। তারা স্বার্থের জন্য নিজের সন্তানকে বলি দিতেও প্রস্তুত। আর এটা যেন চৌধুরী বংশের এক অমোঘ সত্য। আয়াত আর পারভীন সুলতানা শাহজাদিকে জড়িয়ে ধরে আছেন। আর শাহজাদি পাথরের মতো জমে গিয়ে শুধু বাবার দিকে তাকিয়ে আছে। দাদাজান আফজাল চৌধুরী সকলকে শান্ত হতে বললেন। এমনিতে এই বয়স, তার ওপর মাঝরাতে এমন হুলস্থুল কাণ্ডে তার অসুস্থ শরীরটা যেন আরো ভেঙে পড়ছে। তিনি গম্ভীর স্বরে বললেন, ফারহান, আমার কাছে আসো। নাজমা বেগম এবার একটু ভয় পেয়ে আমতা আমতা করে বলে উঠলেন, আব্বা, আমি তো এই ছেলেকে পাশের ঘরে পানির খোঁজ করতে বলেছিলাম। সুযোগ পেয়ে ও যে আমার মেয়ের ঘরে ঢুকে এমন সর্বনাশ করবে তা কি আমি জানতাম? আয়াত তখন মাথা তুলে শান্ত স্বরে বলল, কিন্তু কাকিমণি, বাইরের পানির কলটা তো নষ্ট হয়নি, আর নিচেও পর্যাপ্ত পানি আছে। তাহলে আপনি ফারহান ভাইকে মিথ্যা বলে ওপরে পাঠালেন কেন? নাজমা বেগম এবার বড় বিপাকে পড়লেন। আয়াতকে তিনি পরে দেখে নেবেন, আগে পরিস্থিতি সামলানো দরকার। তিনি দ্রুত সামলে নিয়ে বললেন, আমি কি জানি গো, আরিয়ান আমাকে বলেছিল কল নষ্ট। ছোট মানুষ হয়তো ভুল বলেছে, কিন্তু আমি তো ওর কথা বিশ্বাস করে ফেলেছিলাম। দাদাজান ফারহানের সব কথা মন দিয়ে শুনলেন। ফারহানের চোখে মুখে কোনো ছলনা নেই, সেটা তিনি বুঝতে পারলেন। আর নিজের ছেলে ও ছেলের বউ ঠিক কতটা নীচ হতে পারে সেটাও তার অজানা নয়। তিনি সবটা এখানেই মিটমাট করে দিতে চাইলেন, কিন্তু তার আগেই আরবান স্থির কণ্ঠে বলে উঠলেন, ফারহান শাহজাদিকে বিয়ে করবে। তাহলেই কি শাহজাদির গায়ে লাগা এই কলঙ্ক মুছে যাবে? যদি যায় তাহলে কাজী সাহেবকে খবর দিন, তাদের বিয়ে হবে। ফারহান হকচকিয়ে গেল। শাহজাদি অবিশ্বাস্য দৃষ্টিতে আরবানের দিকে তাকিয়ে প্রবল বেগে মাথা নাড়ল। সেই বিয়ে করবে না। ফারহান আরবানের হাত চেপে ধরে ফিসফিস করে বলল, ব্রো, কি বলছিস তুই এইসব? আমি কোনো অপরাধ করিনি। তাহলে বিয়ে কেন করব, তাও এই নিজ মনের মানুষদের মেয়েকে? অসম্ভব। আরভান ফারহানের হাতের ওপর হাত রেখে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, রিল্যাক্স ফারহান, ওর বাবা মা খারাপ হলেও মেয়েটা কিন্তু খারাপ নয়। আমি যতটুকু দেখেছি ও অনেক ভালো মেয়ে। তুই ঠকবি না। নাজমার আনোয়ার চৌধুরী ঠোঁটের কোণে তখন পৈশাচিক হাসির রেখা ফুটে উঠল। ফারহান আর কোনো কথা বলল না। রাত শেষ হওয়ার আগেই ফারহানের পরিবারকে খবর দিয়ে আনা হলো। শাহজাদিকে দেখে তাদের পছন্দ হলো। আর রাতের ঘটনাটা অত্যন্ত কৌশলে ধামাচাপা দেওয়া হলো। বিয়ে শেষ হলো ঠিকই, কিন্তু সারাদিন শাহজাদি নিজেকে নিজের ঘরে বন্দি করে রাখলো। যে বাবা মা মেয়ের নামে এত বড় অপবাদ দিয়ে তাকে সমাজের চোখে নামিয়ে দিতে পারে, তাদের প্রতি তার ঘেন্না ধরে গেছে। আজ পেরিয়ে কাল ভোর হতেই তারা সবাই রওনা দিবে। শাহজাদিকে এক্ষুনি নেওয়া হবে না, কারণ তার ভিসার কাজ বাকি। সব ঠিক হলে পরে তাকে নিয়ে যাওয়া হবে। রাতে ফারহানকে জোর করেই শাহজাদির ঘরে পাঠানো হলো। ঘরে ঢুকে শাহজাদিকে দেখে ফারহান থমকে গেল। পুরো ঘরটা ফুল দিয়ে সাজানো। বিছানায় লাল টুকটুকে শাড়িতে আবৃত হয়ে বসে আছে শাহজাদি। ফারহানের চোখে ভেসে উঠল সেই প্রথম দিনটির কথা, যেদিন সে শাহজাদিকে সাদা পোশাকে দেখেছিল। সেদিন মেয়েটাকে কতটা স্নিগ্ধ লাগছিল, কিন্তু আজকের এই লাল শাড়ি যেন অপমানের রক্তিম আভা হয়ে দাঁড়িয়েছে। ফারহান দরজার চিটকানিটা দিতেই শাহজাদির ধ্যান ভাঙল। ফারহানকে দেখে তার রাগ যেন আকাশ ছোঁয়া হয়ে উঠল। সে তীক্ষ্ণ স্বরে বলল, আপনি আপনি আবার কোন সাহসে আমার রুমে এসেছেন? ফারহান নিরুত্তাপ গলায় বলল, আপনার পরিবারের লোকজন জোর করে পাঠিয়েছে। আমার আসার একদমই ইচ্ছে ছিল না। নাটক করতে শুরু করেছেন আবার। আপনার কি মনে হয় আমি কিচ্ছু বুঝি না?
সত্যি করে বলুন তো, আপনি আর আমার মা-বাবা প্ল্যান করে ইচ্ছে করে এসব করছেন না? মাঝরাতে ঘরে ঢোকা, পানি চাওয়া সবই আপনাদের নাটক। একজন মা কিভাবে নিজের মেয়ের সাথে এমন করতে পারে? শাহজাদীর চোখে জল উপচে পড়ল। ফারহানের কেন জানি মেয়েটার জন্য খুব মায়া লাগলো। পৃথিবীতে মায়েরা তো সন্তানদের আগলে রাখে, কিন্তু এই মেয়ের মা কিভাবে এমন কাজ করলো? ফারহান আর কোনো কথা না বাড়িয়ে বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। বলল, আমি কিচ্ছু করিনি। আমিও আপনার মতোই ফেঁসে গেছি। কালই আমি চলে যাব, চিন্তা নেই। তবে মেঝেতে শোয়ার অভ্যাস আমার নেই, তাই এখানেই শুলাম। শাহজাদী অশ্রু সজল চোখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার আর সারা রাত ঘুম হলো না। ওভাবেই বসে কাটালো। ওদিকে ভোরের আলো ফোটার আগেই আবারও চিৎকার শুরু হলো। আরবানের বুকের মাঝে জড়িয়ে ঘুমের মধ্যেই হঠাৎ এক বিকট আর্তনাদ আর চেঁচামেচি শুনতে পেল আয়াত। আয়াত আরবানের বাঁধন আলগা করে দ্রুত ঘরের বাইরে বেরিয়ে বারান্দায় পা রাখতেই কানে এলো এক বীভৎস খবর। বড় সর্বনাশ হয়ে গেছে। আনোয়ার চৌধুরীকে কারা যেন রাতের আঁধারে কুপিয়েছে। চারিদিকে রক্তারক্তি কাণ্ড। আনোয়ার চৌধুরীকে নিথর ও রক্তাক্ত দেহটা নিয়ে হাসপাতালের দিকে ছুটছে স্বজনেরা। নৃশংসভাবে তার হাত ও পায়ের রগ জিহ্বা কেটে দেওয়া হয়েছে। নাজমা বেগম স্বামীর এই বীভৎস পরিণতি দেখে পাগলের মতো বিলাপ করে যাচ্ছেন। যে বাড়িতে সারাদিন মেয়ের বিয়ে নিয়ে ধুমধাম আর উৎসবের আমেজ ছিল, রাত ফুরোতে না ফুরোতেই সেখানে কোন জানোয়ার এমন তাণ্ডব ঘটিয়ে গেল তা ভেবে কারো কূল কিনারা মিলছে না। চৌধুরী বাড়ির দীর্ঘদিনের অভিজাত্য যেন আজ রক্তের স্রোতে মিশে একাকার হয়ে গেছে। আয়াত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে নাজবার বিলাপ শুনছে। ফারহানও খবর পেয়ে ওপর থেকে নেমে এসেছে। গত দুদিন চোখের পাতা এক না হওয়ায় শরীরের ওপর দিয়ে যে কি ধকল গেছে তা সে আর সইতে পারছে না। তবে শাহজাদী নিজের ঘর থেকে বের হলো না। বাবার এমন মর্মান্তিক খবর শুনেও তার মনের জমাট বাঁধা ঘৃণাটুকু টলল না। বাবা-মায়ের প্রতি তার বিতৃষ্ণা অনেক আগে থেকেই ছিল, কিন্তু গতরাতের সেই নোংরা নাটক তার ভেতরের শেষ মমতাটুকুও গ্রাস করে নিয়েছে। নাজমাকে আগলে ধরে রেখেছেন পারভীন সুলতানা। তার স্বামী মেজ ভাই আনোয়ারকে নিয়ে হাসপাতালে গেছেন। বুড়ো দাদাজান দেয়ালে হেলান দিয়ে চোখ বুজে পড়ে আছেন। তার সাজানো সোনার সংসার যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। অবশ্য তার সংসার যে কোনোদিনই সোনার সোহাগা ছিল না, সেটা তিনি নিজের চেয়ে ভালো আর কেউ জানেন না। আয়াত বারান্দার পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। যদিও আনোয়ার চৌধুরী ও নাজমা বেগমের প্রতি তার মনে বিন্দুমাত্র দয়া কাজ করার কথা নয়, তবুও আজ আয়াতের চোখের জল বাঁধ মানছে না। একজন স্ত্রী তার স্বামীর জন্য আর্তনাদ করছে, এই দৃশ্যটা তাকে নাড়িয়ে দিচ্ছে। আয়াত নিজেও তো আরবানকে হাসপাতালের বিছানায় দেখে এমন পাগল হয়ে গিয়েছিল। যদি তার স্বামীর কিছু হতো, ভালোবাসা বা দয়া থেকে না হলেও একজন নারীর আর্তনাদ আজ অন্য এক নারীর মনকে বিষিয়ে তুলছে। হঠাৎ নিজের কোমরে কারো বলিষ্ঠ হাতের স্পর্শ পেয়ে শিউরে উঠল আয়াত। তবে সে নড়ল না। সে জানে এই স্পর্শ কার। আরবান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে খুব শান্ত কণ্ঠে বলল, এখানে কি করছেন মিসেস? আর এত রাতে এই মরণ কান্নার আসর বসেছে কেন? আয়াতের চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল। বড় চাচাজানকে কারা যেন কুপিয়েছে আরবান। উনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাত পা নাকি কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ও আচ্ছা। আরবানের কণ্ঠস্বরে কোনো ভাবান্তর নেই, যেন অতি সাধারণ কোনো খবর শুনছে। আরবানের এমন নির্লিপ্ত উত্তর শুনে আয়াতের ভ্রু কুঁচকে গেল। সে আরবানের দিকে ফিরে তাকালো। আরবান আয়াতের চোখের পানি নিজের আঙুলে মুছে দিয়ে বলল, তুমি কাঁদছো কেন? সবার জন্য কাঁদতে নেই আয়াত। তোমার হাসির কারণ যেমন আমি হব, তেমনই তোমার চোখের পানিও হবে কেবল আমার জন্য। আয়াত কিছু না বলে আরবানের বুকে নিজেকে গুজে দিল। কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা আফজাল চৌধুরীর দৃষ্টি তখন আরবানের ওপর স্থির। সেই দৃষ্টিতে হাজারো আকুতি, হাজারো প্রশ্ন। যেন হৃদয়ে পুষে রাখা সব মায়া আজ তার মেজ ছেলের জন্য ছুঁয়ে পড়ছে। একজন বাবার কাছে নিজের সন্তানকে এমন মৃত্যু পথযাত্রী অবস্থায় দেখা নিশ্চয়ই অসহনীয় কষ্টের। আরবানেরও তো বাবা আছে, যাকে সে একসময় নিজের পুরো পৃথিবী মনে করত।
অথচ তার সেই পৃথিবীই তো তাকে দিনের পর দিন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। যন্ত্রণায় ছটফট করতে দেখে পৈশাচিক আনন্দ পেয়েছে। পুরো বাড়িটা এক গভীর নিস্তব্ধতায় ডুবে রইল। আগের মতো কোনো হই-হুল্লোড় নেই, নেই কোনো কোলাহল। এমনকি নাজমা বেগমের সেই গগন বিদারী চিৎকারও যেন এখন এক অদ্ভুত নীরবতায় রূপ নিয়েছে। আনোয়ারা চৌধুরী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালের বিছানায়, আর নাজমা বেগম বিলাপ করতে করতে সেখানেই পড়ে আছেন। সকলকে বিদায় জানিয়ে আয়াত, আরমান আর ফারহান বিমানবন্দরের দিকে রওনা দিল। শাহজাদির পাসপোর্টের কাজ এখনো বাকি, তাই সব ঠিক হলে তাকে পরে নিয়ে আসা হবে। আরমান চেয়েছিল শাহজাদিকে একসাথেই নিয়ে যেতে, তবে ফারহান আর আয়াত তার কথায় সায় দেয়নি। কারণ আর মাত্র ২ দিন বাদেই আরমানের অপারেশন। আয়াত আরমানের এমন প্রস্তাবে প্রথমে রেগে উঠেছিল। নির্ঘাত এই লোকটা মাথায় অপারেশন এড়ানোর কোনো ফন্দি আঁটছিল। এদিকে ফারহানের আসার সময় শাহজাদির সাথে দেখা হয়নি। অদ্ভুতভাবে কেন যেন মনে হচ্ছে মেয়েটাকে অন্তত একবার দেখা উচিত ছিল। ওই মুখটা তাকে বড্ড টানছে। একটাবার কিছুক্ষণ মন ভরে দেখে আসলে ক্ষতি কি হতো? ও তো এখন তারই অর্ধাঙ্গিনী। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছাতে প্রায় ১৪ থেকে ১৬ ঘন্টা সময় লাগে। দীর্ঘ ভ্রমণের ধকল আর ক্লান্তিতে শরীর আর চলছিল না। ফারহান নিজের ফ্ল্যাটে ফিরে যেতে চাইল, কিন্তু আরমান তাকে যেতে দিল না। একে তো আয়াত অন্তঃসত্ত্বা, আরমান তো ওকে রান্নাঘরের ত্রিসীমানায় আসতে দিবে না। তার উপর তাড়াহুড়ো করে আসায় ডেইজিকে জানানো হয়নি। ডেইজি শুধু প্রতিদিন এসে বাড়িটা পরিষ্কার করে দিয়ে যেত। ব্যাস এতটুকুই। অগত্যা ২ মূর্তিমান পুরুষ কোমর বেঁধে রান্নাঘরে ঢুকলো। আয়াত সোফায় বসে তাদের কাণ্ড দেখছে। আরমান আর ফারহানের রান্নার দৃশ্যটা সিনেমার কমেডির চেয়ে কম কিছু নয়। ফারহান একটা বড় আলু নিয়ে গম্ভীর মুখে কাটতে গিয়ে সজোরে আঙুল কেটে ফেলার উপক্রম করলো। আরমান মুখ কুঁচকে বলল, ফারহান, তুই কি আলু কাটছিস, নাকি আলুর সাথে নিজের আঙুলের অপারেশন করছিস? দে ওটা আমাকে। ফারহান কাঁচুমাচু হয়ে বলল, ব্রো, আমি তো ভেবেছিলাম কাজটা সহজ। আচ্ছা, এই যে সবুজ পাতাগুলো, ওগুলো কি ধুয়ে তেলের ওপর ছেড়ে দেব? আরমান কপালে হাত দিয়ে বলল, ওগুলো ধনেপাতা ফারহান, ওগুলো রান্নার শেষে দিতে হয়। তুই বরং ডালটা বসানোর চেষ্টা কর। ফারহান ডাল ধুতে গিয়ে অর্ধেক ডালই বেসিনে ভাসিয়ে দিল। আয়াত দূর থেকে এসব দেখে হেসে কুটিপাটি। সে কাছে এসে বলল, আপনাদের এই সার্কাস বন্ধ করুন তো, আমিই রান্না করছি। আরমান সাথে সাথে বাধা দিয়ে বলল, একদম না আয়াত, তুমি এখন বিশ্রাম নেবে, আমি সব সামলে নেব। আয়াত ঠোঁট উল্টে বলল, আপনার ওই সিদ্ধ শাকপাতা আমি খেতে পারবো না। ওদিন যা রেঁধেছিলেন ওটাই যথেষ্ট ছিল। আরমান গম্ভীর মুখে বলল, ওটা শাকপাতা ছিল না আয়াত, ওটা হেলদি ডায়েট ছিল। তাছাড়া ওটা এখন তোমার শরীরের জন্য জরুরি। আগে মন ঠিক করতে ভালো খাবার খেতে হয়, তারপর শরীর ঠিক হবে। নিজের শরীর নিয়ে যার খেয়ালই নেই, সে অন্যের শরীর নিয়ে জ্ঞান দিতে আসে কিভাবে? সরুন বলছি। আয়াত এক প্রকার জোর করেই আরবানকে সরিয়ে দিল। আরবান বোকা হয়ে দাঁড়িয়ে রইল। ফারহান মুখ টিপে হাসছে দেখে আরবান ফিসফিস করে বলল, হাসছিস কেন? সামনে তোরও এমন পাল্লায় পড়ার সময় আসছে। কয়েকটা দিন অপেক্ষা কর। শাহজাদিকে এমন ট্রেনিং দিয়ে দেব যে তখন বুঝবি মজা। মেলবোর্নের নীল আকাশ আর বিকেলের মায়াবী রোদ প্রকৃতিকে এক অন্যরকম সজীবতায় ভরিয়ে দিয়েছে। ঝিরঝিরে ঠান্ডা বাতাস আর ইউক্যালিপটাস গাছের সারির মাঝ দিয়ে মেলবোর্নের পথগুলো যেন এক শান্ত স্থির চিত্রের মতো। নিজ দেশে ফিরতেই আরবানের যেন এক ভিন্ন রূপ। বাড়িতে আয়াতের দেখাশোনার জন্য ডেইজি ছাড়াও আরো ২ জন লোক রেখেছে সে। যা নিয়ে আয়াতের বিরক্তির শেষ নেই। অথচ এই মানুষটাই এখন পুরোদস্তুর ব্যবসায়ী হিসেবে কাজে মনোনিবেশ করেছে। কিন্তু আরবানের এই কৃত্রিম ব্যস্ততা দেখে আয়াতের কপালে চিন্তার ভাঁজ আরো গাঢ় হলো। সে জানে আরবান নিজেকে ব্যস্ত রেখে আসলে ওই আসন্ন অপারেশনটার কথা ভুলতে চাইছে। রাস্তার একপাশে কালো রঙের দানবীয় গাড়িটি দাঁড়িয়ে আছে। গাড়ির পেছনের সিটে হেলান দিয়ে একা বসে আছে আরবান। তার হাতে দাদাজানের দেওয়া সেই রহস্যময় খামটা। পকেট থেকে লাইটার বের করে সে খামটার এক কোণে আগুন ধরিয়ে দিল।
আগুনের লেলিহান শিখার মাঝে উজ্জ্বল হয়ে উঠছে দাদাজানের সেই লেখাগুলো, যা আরবানের মগজে চিরস্থায়ীভাবে গেঁথে গেছে। আমার সাথে তোমার কোনোদিন তেমন সূক্ষ্মতা গড়ে ওঠেনি আরবান, তবুও আমার কাছে তুমি অনেক প্রিয়। জানি না ভবিষ্যতে তোমার সাথে আর দেখা হবে কিনা, তাই কিছু সত্য লিখে রাখলাম। আমার সবচেয়ে কাছের বন্ধুর মেয়ে, অর্থাৎ আয়াতের মা আর তোমার বাবার বিয়ে ঠিক করেছিলাম তাদের ছোটবেলায়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তোমার বাবাকে উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিলাম, কিন্তু সে ফিরেছিল একজন অস্ট্রেলিয়ান মেয়েকে সাথে নিয়ে। এটা আমার আদর্শে তোরই আঘাত করেছিল, তাই তাকে ত্যায্য পুত্র করেছিলাম। আমার এই সিদ্ধান্ত তোমার দাদিমা মেনে নিতে পারেননি। ছেলের শোকে তিনি বছরের পর বছর বুকে পাথর চেপে রেখে শুধু ফুঁপিয়ে কেঁদেছেন। অসুস্থ হওয়ার পর তিনি শেষ আবদার করলেন ছেলেকে একবার দেখার। খবর পেয়ে তোমার বাবা এলেন, সাথে নিয়ে এলেন 17 বছর বয়সী এক কিশোরকে, তোমাকে। তোমার দাদিমা নিজের শেষ ইচ্ছা হিসেবে তোমার সাথে আয়াতের বিয়ে দেওয়ার কথা বললেন, কিন্তু মৃত্যু পথযাত্রী স্ত্রীর শেষ আবদার আমি ফেলতে পারিনি। তোমাদের বিয়ে হলো, তোমার দাদিমা মারা গেলেন, তার পরের দিনই তোমার বাবা তোমাকে নিয়ে আবার চলে গেলেন। এদিকে তোমার ফিরে যাওয়ার কয়েক মাসের মধ্যে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আয়াতের বাবা মা মারা গেলেন। নিজের সন্তান আর ছেলের বউয়ের শোক সইতে পারলেন না মনসুর। খবর শোনা মাত্রই তিনি স্ট্রোক করলেন। আয়াত একদম একা হয়ে গেল। বাচ্চা মেয়েটাকে আমি নিজের কাছে নিয়ে এলাম। তোমার বাবাও এদিকে সকল যোগাযোগ বন্ধ করে দিলেন। সব ছিন্ন হয়ে গেল সেদিন। 12টি বছর এভাবেই কেটে গেল আরবান। আমাদের সমাজে একটা মেয়ের 18 বছর পার হওয়া মানেই তার জীবন কতটা অনিশ্চয়তার মুখে পড়া, তা তুমি নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। আয়াতের বাবা মায়ের মৃত্যুর পর হঠাৎ একদিন এক লোক আমার কাছে এসে প্রাণ ভিক্ষা চেয়ে বলল, আমার মেজ ছেলে আনোয়ার নাকি আয়াতের বাবা মার হত্যার ষড়যন্ত্র করেছে এবং তাকেও মেরে ফেলবে। প্রথমে বিশ্বাস করিনি, কারণ আনোয়ার বরাবরই মনসুরের ভক্ত ছিল। আমাকে বিশ্বাস করতে না পেরে সেই লোক ফিরে গেলেও আর ফিরতে পারেনি। পথেই তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়। সেদিন মনে খটকা লেগেছিল, সত্যিই কি আয়াতের বাবা মাকে কেউ খুন করেছে? আর তার কিছুদিন পর থেকেই ছোট্ট আয়াতের ওপর একের পর এক অনাকাঙ্ক্ষিত বিপদ আসতে শুরু করলো। একদিন তোমার মা চিঠি দিলেন, তোমার অসুস্থতার কথা জানালেন, বললেন তোমার বাবা এই সবকিছুর জন্য দায়ী, এবং বললেন আমি নাকি তোমাদের বিয়ে দিয়ে ভুল করেছি, কারণ তোমার জীবন নিয়ে কোনো আশা নেই দেখে আমি তাকে কথা দিয়েছিলাম আমি তোমার বাঁচার ওষুধ দেব। তোমার মা ঠিকই বুঝে গিয়েছিলেন সেই ওষুধের নাম আয়াত, তাই তাকে বলেছিলাম তোমাকে একবার বাংলাদেশে পাঠাতে। আমি আয়াতের পাসপোর্ট ভিসা সব তৈরি করে রেখেছিলাম গোপনে, যাতে কেউ জানতে না পারে। কিন্তু বছরের পর বছর গেল, তুমি এলে না। হঠাৎ একদিন আয়াতের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। সেদিন শাহরিয়ার তাকে বাঁচায়। শাহরিয়ারের চোখে আয়াতের জন্য এক উন্মাদনা দেখে আমি ভয় পেলাম। আমি চেয়েছিলাম আয়াতকে এসব থেকে বাঁচাতে, কিন্তু যদি অন্য কোনো ভালো ছেলের সাথে বিয়ে দেই, তবে আয়াতকে অচিরেই বিধবা হতে হবে, কারণ শাহরিয়ার তাকে ছাড়বে না। যখন সব পথ রুদ্ধ হয়ে আসছিল, তখন ভাবলাম যদি সত্যিই আনোয়ার এসবের পেছনে থাকে, তবে তার ছেলের বউ করে দিলে হয়তো আয়াত রক্ষা পাবে। আমি চেয়েছিলাম আয়াতকে এই নরক থেকে বাঁচাতে, কিন্তু তোমার কোনো খবর ছিল না। আমি ভাবলাম তুমি বোধহয় আর কোনোদিন ফিরবে না। অগত্যা আয়াতের সুরক্ষার খাতিরেই ওকে শাহরিয়ারের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম। বিয়ের আয়োজন শুরু করলাম, কিন্তু তুমি আকস্মিকভাবে উদয় হলে। খুশিতে আমি আত্মহারা হয়ে গেলাম, কিন্তু সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন শুনলাম জেসিকা তোমার ফিয়েন্সে আর তুমি আয়াতকে ডিভোর্স দিতে এসেছো, আমার সব আশা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তবে সেদিন রাতে যখন তুমি শাহরিয়ারের গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করতে গেলে, তখন আমি বুঝেছিলাম তোমার ভেতরে কিসের আগুন জ্বলছে। তুমি রাতের আকাশে নিষ্পলক তাকিয়ে থাকতে, আমি সব বুঝতে পারতাম। তাই তো এত ঝামেলা করেও আয়াতকে তোমার কাছে পাঠিয়েছিলাম, যাতে তোমার অমানত তোমার হাতে তুলে দিতে পারি। আরবান ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে ছাই হয়ে যাওয়া কাগজটার দিকে তাকালো। মনে মনে বলল, আপনিও অনেক কিছু জানেন না দাদাজান, যা আমি জানি। সময় হলে সব সত্য সামনে আসবে।
সে লাইটার দিয়ে অবশিষ্টাংশটুকুও পুড়িয়ে দিল। সে চায় না এই সত্য কোনোদিন আয়াতের সামনে আসুক। যদি আয়াত জানতে পারে যে তার জীবনের এত চড়াই উতরাই, তার বাবা-মায়ের মৃত্যু সবই আরবানের পরিবারের কারণে, তবে কি সে আরবানকে ক্ষমা করতে পারবে? আরবান সেটা হতে দেবে না। সে থাকতে আয়াতের গায়ে আঁচ লাগতে দেবে না। আর যারা আয়াতের ক্ষতি করতে চেয়েছে তাদের শাস্তি তো আরবান নিজের হাতেই দিচ্ছে, যেমনটা সে নিজের রক্তজ সম্পর্কের সাথে করেছে। হঠাৎ ফোনের কম্পনে আরবানের চিন্তায় ছেদ পড়ল। স্ক্রিনে আয়াতের নাম দেখে ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে খ্যাপাটে কণ্ঠে ভেসে এলো, কোথায় আপনি? আপনাকে কখনো বলেছি বাড়িতে আসতে? আরবান একটু আয়েশ করে বলল, মাঝ রাস্তায় আছি। এত তাড়া কেন মিসেস? কোনো বিশেষ আপ্যায়ন করবেন নাকি? আপ্যায়ন ছাড়া উপায় কি বলুন? একবার শুধু বাড়িতে আসুন, তারপর দিচ্ছি আপ্যায়ন। তোমার গলার স্বর শুনে তো আমার বাড়ি যাওয়ার ইচ্ছাই মরে গেছে। বুঝতে পারছি কপালে ভালো কিছু নেই। খবরদার আরবান, যদি গাড়ি ঘুরিয়েছেন তো খবর আছে আপনার। আরবান এবার একটু দুষ্টুমি করে বলল, সরি মিসেস, শুনতে পাচ্ছ না? নেটওয়ার্কের সমস্যা। হ্যালো? আহ, আরবান, আরবান! আয়াত ওপাশ থেকে চিৎকার করছে। আরবানের মুখের হাসিটা হঠাৎ মিলিয়ে গেল। ফোনের ওপাশে ওটা কিসের শব্দ? সে অস্থির হয়ে উঠল। আয়াত! কি হয়েছে আয়াত? হ্যালো, এই আয়াত! আমি আসছি আয়াত, প্লিজ কথা বলো। ওপাশ থেকে কোনো সাড়া না পেয়ে আরবান আতঙ্কিত হয়ে উঠল। আরবান আর এক মুহূর্ত দেরি করল না। সে পাগলের মতো গাড়ি চালিয়ে বাড়ির সামনে এসে ব্রেক কষল। ভয়ে বুকটা ঢিপঢিপ করছে। ড্রয়িং রুমে পা রাখতেই দেখলো আয়াত সোফায় বসে মিটিমিটি হাসছে। আরবানের পুরো শরীর ঘামে ভিজে গেছে। আতঙ্কে হাত পা থরথর করে কাঁপছে। আয়াতকে সুস্থ দেখে সে এক ছুটে গিয়ে ওকে বুকে জড়িয়ে ধরলো। আয়াতও জাপটে ধরলো আরবানকে। এটা কি ছিল আয়াত? তুমি জানো আমার কি অবস্থা হয়েছিল? আরবান হাঁপাচ্ছে। আয়াত ওর বুক থেকে মুখ তুলে হেসে বলল, আপনাকে কাছে আনার নিজস্ব টেকনিক। আরবান আয়াতের গাল দুটো শক্ত করে ধরে ধরা গলায় বলল, এমনটা আর কখনো করবে না আয়াত। আর একটু হলে আমার জান বেরিয়ে যেত। আয়াত আরবানের হাত দুটো নিজের পেটের উপর রাখলো। স্নিগ্ধ স্বরে বলল, আপনার জান যেন বের না হয় তাই তো আপনার হাতে আর একটা জান তুলে দিচ্ছি। ভুলে গেছেন? আমাদের কথা ভাবুন আরবান, আপনাকে সুস্থ হয়ে ফিরতেই হবে। আরবান পরম আবেশে আয়াতের কপালে মাথা ঠেকালো। এক অসীম প্রশান্তি যেন মুহূর্তেই তার সব ভয় ধুয়ে মুছে দিল।